আর আমি এরকম ভাবতাম যে ফোনে রিচার্জ করবো না, আমাকে সবাই খবরটা দেবে, যদি চাকরি পেতে হয় তাহলে এইখান থেকেই পাবো। এমন একটা লড়াই শুনতে চলেছ যেটা দীর্ঘদিনের লড়াই ছিল, মানে ওর লড়াইটা ছিল হচ্ছে সমাজের কাছে, ওর লড়াইটা নিজের কাছে, লড়াইটা লড়াইটা করতে হয়েছে ওকে প্রত্যেকের কাছে ওকে লড়াইটা করতে হয়েছে। এরকমই একজন ক্যান্ডিডেট যার নাম হচ্ছে অর্পিতা হালদার, আর ওর এবার র্যাঙ্ক এসছে 439 পুরো ওয়েস্ট বেঙ্গলে। আমিও হচ্ছে মানে তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করতে আমি হচ্ছে খুব গর্ববোধ করব, খুব ভালো লাগবে আমার। আর তোমাদেরও দেখবে হচ্ছে এই জিনিসটা যখনই তোমরা শুনবে না, তোমাদের মধ্যেও স্পেশালি যারা মেয়েরা আছো দেখবো ওরা কতটা মোটিভেটেড হয়। তো অর্পিতাকে সবার প্রথমে জিজ্ঞাসা করছি, অর্পিতা যে সময় তুমি প্রথম যখন জানলে যে তুমি হচ্ছে কোয়ালিফাই করে গিয়েছো, মানে চাকরিটা এবার হয়ে গিয়েছে, এত দীর্ঘদিনের লড়াইয়ের পরে যখন চাকরি হয়ে গিয়েছে, প্রথম ফিলিংসটা তোমার কেমন ছিল? মানে কি মনের মধ্যে কেমন ফিলিংসটা হচ্ছিল প্রথম? তখন তো আমি পড়াতে গিয়েছিলাম, আপনি তো আমাকে ফার্স্ট ফোন করে বললেন, আমার রিচার্জও ছিল না। আর আমি এরকম ভাবতাম যে ফোনে রিচার্জ করবো না, আমাকে সবাই খবরটা দেবে, কিন্তু এত লং ডিস্টেন্সের পর রেজাল্ট দিল, রিচার্জ করতে হয়েছে বারে বারে। কোইন্সিডেন্টলি সেদিনকে আমার রিচার্জটা শেষ হয়ে যায়। আপনি যখন ফোন করেন আমার তো প্রচন্ড আনন্দ হয়। আমি পড়াতে গিয়েছিলাম, আমাদের স্টুডেন্ট সেসবে বইটা নামিয়ে রেখেছে পাশে। আমি দাঁড়িয়ে উঠে বলছি আমি আজ তোকে পড়াবো না, তো ছুটি যা। সে তো বুঝতে পারছি যে কি হলো দিদি। আমি তার মা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি হলো। আমি বলছি আমি তো আজ পড়াবো না। কি হলো? আমি বলছি আজকে ছুটি, পড়াবো না। আমি দাঁড়াতেই পারছি না, এক মুহূর্তে দাঁড়াতে পারছি না, ছটফট করছে গাড়ি আসার জন্য। যে আমি বলছি ওই যে বলছিলাম না চাকরিটা হবে ওটা না হয়ে গেছে। দিয়ে বলছি তুমি তাহলে কি তুমি আর পড়াতে আসবে না? আমি বলছি তা আমি জানি না, কিন্তু এখন আমি আর পড়াবো না, আমি এখন বাড়ি যাবো। ওখান থেকে ছুটতে চলে এসেছি মায়ের কাছে। এবার বলো হচ্ছে প্রথম বাবা মার এবার ফিলিংসটা বলবে, যেটা প্রচন্ড দরকারি, যে মাকে বা বাবাকে যখনই বলেছো সেই সময় ওনাদের ফিলিংসটা কি ছিল? মাকে যখন বলি তখন তো আমি নিজেই কেঁদে ফেলেছি, মাও কেঁদে ফেলেছে। কিন্তু একটা সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার বাপি ছিল, আমি বললাম কিন্তু আমার বাপি ক্যাজুয়ালি বেরিয়ে চলে গেল। মানে অনেক সময় পাশ করি বলি, বাপি বুঝতে পারেনি যেটা মানে চাকরি মানে হবে, বাবা মনে করছে সেরকমই পাশ করি, চলে গেল বেরিয়ে। আমি একটু পরে মাকে বলছি মা বাপিকে বুঝতে পারিনি নাকি আমি পেয়েছি খুশি হয়নি। একটু পরে বাপিকে ফোন করছি, বাপি বলছে কি না আমি ভাবলাম হয়তো তুমি যেরকম নর্মালি পাশ করো অন্যদিন সেরকমই পাশ করেছো, আমি অতটা বুঝতে পারিনি। আর আমি অতটা শিওর হচ্ছে তুমি চাকরিটাতেও পেয়েছো কিনা, হয়তো এখনো হয়তো নামটা এসছে কিন্তু এখন অনেক কষ্ট আছে, বাদ যেতে পারো, তাই বলছে। আর সব থেকে একটা ভ্রান্ত ধারণা যেটা আমার বাপিকে সবাই বোঝাতো যে টাকা ছাড়া চাকরি হয় না। এবার বাপি ভেবেছে এখন হয়তো টাকা লাগবে, না হলে হয়তো জয়েনিং লেটারটা আসবে না। বাপি কিছু বন্ধুদের বলেছে, তারাও বলেছে যে আগে জয়েনিং লেটারটা আসুক তবে তো, এখনো চাকরি পাইনি, মানে এরকম বলছে আর কি। তো মানে টাকা ছাড়া চাকরি হয় এটা আমি বাপিকে দেখাতে পেরেছি, এটা আমার খুব ভালো লেগেছে আর কি। নিজের যোগ্যতা দিয়ে চাকরি, কারণ সবাই বলতো টাকা ছাড়া চাকরি হয় না। আর আমার বাপি প্রথাগত শিক্ষায় মানে শিক্ষিত নয় বলে যেটা বোঝাতো সবাই সেটাই বুঝতো আর কি। সেটা খুব খারাপ লাগতো। তো যখন আবগারিতে হয়নি তখন মনে মনে ভাবতাম নাম্বারটা আছে হবে, কিন্তু জোর দিয়ে তো বলতে পারতাম না, খারাপ লাগতো। এখন তাকে বুঝতে পেরেছি, এখন ভালো লাগে। আর অর্পিতা মানে একাধিক এক্সামে কিন্তু মানে যেটা বললো আর কি, একাধিক এক্সামে কিন্তু সফল হয়েছিল। সফল মানে কখনো প্রিলিতে পাস করছে, কখনো মেইনসে পাস করছে, ইন্টারভিউ দিচ্ছে, আর কিছু 0.50 1 নাম্বার 2 নাম্বার এরকম ভাবে কিন্তু বারবার কিন্তু মানে হচ্ছে পরীক্ষাতে মানে হচ্ছে এই নাম্বারগুলোর জন্য কিন্তু বারবার করে বিফল মানে হচ্ছে সফলতার মুখটা কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে দেখতে পাচ্ছিল না। একটা জাস্ট ইনসিডেন্ট বলি আর কি, সেদিন বুঝতে পারি যে ও কতটা স্ট্রংনেস, সেদিন বুঝতে পারি। একটা দিন মানে হচ্ছে আমরা যে আমাদের WBP কনস্টেবলের যেদিন আমাদের হচ্ছে মক টেস্ট, মানে এই যে সফল মানে যে রেজাল্ট বার হলো তার একটা মক টেস্টের মানে মক ইন্টারভিউ অর্গানাইজ করা হয়েছিল। তো সেই সময় যখন হচ্ছে জানাই আর কি যে হচ্ছে মক ইন্টারভিউ যেদিন হবে তার আগের দিন আবগারির রেজাল্ট কিন্তু বাইরে বার হয়। ও আরও আবগারিতেও কিন্তু সমস্ত কিছু মানে হচ্ছে মানে পার করে একদম লাস্ট পর্যায়ে দাঁড়িয়েছিল। তো আবগারির যখন মেন্স বার হয় তখন কত নম্বরের জন্য? 2 নম্বরের জন্য কিন্তু হচ্ছে কোয়ালিফাই হতে পারেনি। তো যেদিন আমার মক ইন্টারভিউ যেদিন ছিল তার সেই দিন রাত্রেবেলায় রেজাল্টটা বার হয়। আর ও আমাকে ফোন করেছিল, আর ফোন করে কাঁদতেই কিন্তু এই জিনিস বলেছিল যে স্যার এবারও আমার হয়নি।
আর আমি কোনো সময় ভাবতে পারিনি যে অর্পিতা আর তার পরের দিন মক ইন্টারভিউ দিতে আবার আসবে। আর যেদিন আর পরের দিন দেখতে পেলাম, ও আমাকে জানালো যে স্যার আমি পরের দিন মানে আগামীকাল আমি মক ইন্টারভিউ দিতে আসবো। তো সেদিন বুঝতে পারলাম যে হয়তো আমি যদি সেই জায়গায় দাঁড়াতাম, একদম ফ্র্যাঙ্কলি বলছি, বা অনেক স্ট্রং ব্যক্তিত্ব যদি সেখানে দাঁড়াতো, হয়তো সে সেদিন মক ইন্টারভিউ দিতে সেদিন হাজির হতে পারতো না। কিন্তু ও সেদিন এমনভাবে হাজির হলো, আর এমনভাবে মানে হচ্ছে এমন স্ট্রং মানে হচ্ছে ইন্টারভিউ দিল, যে সেটাও অবাক করা ছিল। মানে হচ্ছে সেটা সত্যি সেদিন বুঝলাম যে কতটা স্ট্রং মানসিকতা হলে মানে হচ্ছে এই জিনিসটা করা পসিবল। তো এটাকে একটুখানি বলবে যে এই যে যে সামাজিক যে প্রবলেমটা ছিল অর্পিতা, মানে ওটাকে তুমি কিভাবে ওভারকাম করলে? মানে কারণ সামাজিক এই যে যে প্রবলেমটা, এটা কিন্তু সবাই খুব একটা ভালো নজরে দেখে না। যে একটা মেয়ে মাঠে দৌড়াতে যাচ্ছে, এটা কিন্তু সমাজ খুব একটা করে ভালো করে মানে না। তো আমি এটা জানতে চাইছি যে এই লড়াইটা কিরকম ছিল, এটা কি খুব ইজি ছিল, নাকি মানে সবাই সাপোর্ট করতো, পাড়ার প্রত্যেকে সাপোর্ট করতো যা তুই দৌড়াতে যা, নাকি ওখানে চ্যালেঞ্জ ছিল, মানে কি ছিল ওই জায়গাটা একটু বলবে? এখানে সত্যি কথা বলতে পাড়া থেকে সমস্যা আমার মনে হয় খুবই কম ছিল। কারণ আমার তো মানে ছোট থেকেই আমি একটু মানে ডান পিঠে টাইপের, মানে চটপটে খুব, সবার সাথে যেমন মিশি কথা বলি। তা দৌড়াতে তেমন অসুবিধা হতো, দৌড়াতে গিয়ে মাঠে অসুবিধা হতো, কিন্তু পাড়া থেকে মোটামুটি সবাই সাপোর্ট করতে, যে তুই পেয়ে যাবি পেয়ে যাবে এরকম বলতে ভালো লাগতো। মাঠে খুব সমস্যা হতো যখন দৌড়াতাম, তখন তখন ছেলেরা বসে থাকতো, তখন বেশি সমস্যা হতো, সবাই একসঙ্গে দৌড়ালে সমস্যা হতো না। তো এখানে আমি একটা ব্যক্তির নাম নিতে চাই, হচ্ছে আমার জেঠু। আমি দৌড়াতে যেতাম, যিনি প্র্যাকটিস করাতেন। এমনও সময় গেছে মাঠে একটা কেউ যেত না, তখন আমাকে নিয়ে যেত, ডেকে ডেকে নিয়ে গিয়ে বলতো তুই প্র্যাকটিস কর। আমি একা একাই প্র্যাকটিস, অনেক অনেক যখন একা একা যেতাম তখন কেউ কিছু বলতো, কিন্তু অতটা গায়ে নিতাম না, যা বলছে বলুক, দিন হবে সেদিন তো সবাই দেখতে পাবে, এই জোরটা নিয়েই দৌড়াতাম আর কি। হ্যাঁ, এটাই আমি মেয়েদেরকে বলতে চাইছি। আর মানে হচ্ছে তোমরা কোনো সময় হার মানবে না, যে এটা ভাববে না যে তুমি কমা, এটা ভেবো না যে তুমি কমা, তুমি হচ্ছে লড়াই করো। আর দেখো এই লড়াইয়ের কিন্তু হচ্ছে আজ দেখো হচ্ছে একজন মানে হচ্ছে পুরো মানে হচ্ছে তার ফল আজকে তোমরা দেখতে পাচ্ছ। যে এই যে যে সামাজিক যে প্রেশারটা রয়েছে, অনেকে আছে যে হাসবে, অনেকে আছে যে বলবে এই তোর এখন তুই তো মেয়ে, তুই হচ্ছে অন্যর বাড়ি বিয়ে করে চলে যা, কেন এই সমস্ত করছিস? আর হচ্ছে মেয়েরা কি কোনোদিনও পুলিশে চাকরি করে? একটা মেয়েরা কি করবে হচ্ছে টিচার হওয়া, মেয়েরা বলবে এটা কর, কিন্তু কেন তুই এটা করবি? আজ সেই জায়গায় দেখো সমস্ত কিছুকে ব্যর্থ করে কিন্তু আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই যে হচ্ছে অর্পিতার বাবা মাকে, আর তার সাথে সাথে যে পাড়ার যারা হচ্ছে ব্যক্তিরা রয়েছে। যদি আপনারা এই ভিডিওটা দেখেন তো বিশেষ বিশেষ আপনাদেরকে ধন্যবাদ, যে হচ্ছে আপনারা এরকম ভাবে সাপোর্ট করে গিয়েছেন। কিন্তু যে অর্পিতার যে ঘটনাটার কথা বললাম, যেদিন আমার মক ইন্টারভিউটা ছিল, ওটা আমারও জানার খুব ইচ্ছা। যেদিন মক ইন্টারভিউ ছিল তার আগের দিন যে রেজাল্টটা বার হলো, সেই সময় তুমি কি করে দিতে আসতে পারলে ইন্টারভিউটা? মানে তোমার মনের মধ্যে কি চলছিল, যে সেই সময় তো জেনারেলি মানে হচ্ছে বললাম আর কি, সেটা পসিবল হয়ে ওঠে না, কিন্তু তুমি কি ভাবছিলে, এমন কি এমন হচ্ছিল তোমার মনে যে তুমি মক ইন্টারভিউটা দিতে আসতে পারলে? আমি এটাই ভাবছিলাম যে আমি তো এতদিন ধরে পড়ছি, অনেকদিন ধরে আসছি আপনার কাছে, কিন্তু আমি যখন পারলাম না, আমি ভেবেছিলাম আমার একটা নাম্বার, আমি ভেবেছিলাম যে আমি 45 মতো পাবো। যে যখন নট সিলেক্টেডের যে রিলটা দেখালো, তখন দেখলাম আমার 42 নম্বর আছে। তো 42 আর ইন্টারভিউতে আমি 6 পয়েন্ট সামথিং পেয়েছিলাম। তো আমি দেখলাম 42-এর সঙ্গে 6 যোগ করলে তো কখনোই সম্ভব নয়, বরং 45-এর সঙ্গে 6 যোগ করলেও সম্ভব নয়। তার মানে এটাই যে আমার হয়নি, এটা আমাকে মানতে হবে যে আমার হয়নি, কোথাও তো নিশ্চয়ই একটু ভুল ছিল, সেই কারণে হয়নি। তা সেটার ভুলের জন্য সামনেটাকে নষ্ট করা আমার মনে হয় না কোনো মানে আছে। এবং আমার সেদিনকে ইন্টারভিউ ছিল আপনার কাছে, আমি এটাই ভাবলাম, যখন দেখলাম তখন এটাই ভাবলাম থাক, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, সামনেরটা আমাকে ভালো করে দিতে হবে এবং পেতে হবে। যেটা হারিয়ে গেছে সেটাকে তো আর পাওয়া সম্ভব নয়। এই লিস্টটা আমি বারে বারে দেখলেও আমার নামটা পাবো না। তাই যখনই ওই লিস্টটা দেখি, তখন আমি চোখে জলটা মুছে সাথে সাথে আপনাকে এসএমএস করি যে স্যার আমি কালকে যাবো। এটাই আমার আর কিছু সেই সময় মাথায় আসছে, মনে হচ্ছিল না পরেরটাই পেলেই আমি শান্তি, যেখানে গিয়ে আমার হবে যোগ্যতা, মনে হয় যেটার জন্য পাবো সেখানে আমি পাবোই। তার জন্য পিছনের গুলো হয়তো আমাকে শিক্ষা দেবে, কিন্তু তার জন্য আমি আফসোস করতে মানে করবো এটা ভাবি না কখনো। তুমি একটু স্ট্রাগলটা বলো, মানে হচ্ছে কিরকম ছিল তোমার জার্নিটা, কিরকম ছিল? আমার মধ্যে একটা জিনিস আমি জানি না, আমার বাপিকেও দেখেছে এটা, যে কোনো কিছু তো আমার বাপি একটা কাজই করতে পারে, সেটা হচ্ছে গাড়ি চালানো। ওটাই আমার বাপি করে, বসে থাকলেও ওটাই করবে, তা অন্য কোনো কাজে যাবে না। তো আমি সেটা দেখে একটা বলছি যে একটা জিনিসকে ধরে রাখতে হবে। আমি যখন এখানে পড়তে আসি তখন আমার সেকেন্ড ইয়ার চলছিল।
এখানে পড়তে আসি। আমার মনে আছে ওই ঘরটা যখন বসতাম, যার মাঝে ডিস্টেন্স Third batch দুজন ছিল। থাকতো, হ্যাঁ থার্ড ব্যাচ। এখন এমআইসিসি অনেক বড় হয়েছে, এখন মাঝে আর দুজন বসেন, এপার থেকে ওপারকে দেখাই যায় না ঠিক মতো। দুটো, একটা দিদি আর একটা দাদা ছিল। আমি এটা বলবো বলে অনেকদিন ধরে ভেবে রেখেছি, যেদিন চাকরি পাবো সেদিন বলবো। আমি তখন আপনি ইংলিশে ক্লাস করাতেন, আমি একটা বান্ধবীর সাথে আসি, দিদি আর দাদাটা আমার দিকে তাকিয়ে বলে ওরা ইংলিশে ক্লাস করতে পারবে না স্যারের। আমার খুব কষ্ট লেগেছিল কথাটা শুনে, যে স্যার কি এমন পড়ায় যে আমরা পারবো না। তখনই মনে হয়েছিল যে যদি চাকরি পেতে হয় তাহলে এইখান থেকেই পাবো, ঠিক আছে। তো ওই দিদিদারের কথাটা আমার খুব মনে আছে যে ও পারবে না ইংরেজিতে। তারপরে তো আস্তে আস্তে অনেক ব্যাচের সাথে পরিচয় হলাম, আস্তে আস্তে তারপরে পড়া শুরু করলাম। এই ইউনিভার্সিটির প্রত্যেকটা, মানে আমি জানি না আমাকে কেউ হিংসা করে কিনা, কিন্তু প্রত্যেকে এত ভালো, এত ভালো। আমি এতবার ফেলিওর হয়েছি, কেউ কখনো বলেনি যে ওটা তোর হবে না। কিছু কিছু দাদা আছে, মানে কি বলবো, মানে সব সময় আমাকে বলে তোর হবে। মন আমার কখনো ভাঙে না, মানে এত সাপোর্ট করে, আমার মন কখনো ভাঙে না। একটা ব্যাচে যখন পড়তে আসতাম, যে ব্যাচে শুধু ছেলেরা পড়তো, একটা মেয়ে হিসেবে শুধুমাত্র এই এমআইসিসি বলেই আমি পড়তে আসতে পারতাম। অন্যান্য স্যারদের ব্যাচে গেলে মেয়েদেরকে টিটকারি মারে, গল্প করে, তারা হাসাহাসি করে একটা মেয়ে এসছে বলে। কিন্তু ওরা এত সাপোর্ট করতো, মানে সত্যি, মানে কখনো মনে হতো না যে একটা মেয়ে হিসেবে পড়তে এসছে। আমার তো বলতো আমি ওদের মতো কথা বলে যাবো, মানে আরাম পেতাম। এটা কিন্তু WBP স্পেশাল ব্যাচের কথা বলছো। WBP স্পেশাল ব্যাচে এত ছেলের ছেলেরা মাঝে এত ভালো। শুধু একজনও আসতো, আর ও খুব মানে আনন্দের সাথেই পড়তো। মানে ছেলেরা এতটা সাপোর্টিভ ছিল, এতটা ভালো ছিল প্রতিটা ছেলে, যে কি বলবো। আর স্ট্রাগল বলতে নিজে পড়েছি, সবসময় পড়াটাকে কন্টিনিউয়াসলি পড়ে গেছি। যেরকম পড়া, এক্সট্রা পড়া আমি জীবনে কোনোদিন করিনি। যেটুকুনি স্যার দিতেন শুধু সেইটুকুনিকে আমি ফলো করে গেছি। হয়তো যদি এক্সট্রা পড়তাম হয়তো আরো অনেক আগে চাকরি পেতাম, কিন্তু যেহেতু হয়নি তাই হয়তো একটু লেট হয়ে গেল। মানে আমি এই কম্পিটিশন লাইনে হচ্ছে কচ্ছপ, জিতে গেছি এখন, এটাই, আর কিছুই না। আর এটাকে একটুখানি বলো যে হচ্ছে মানে নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে, স্পেশালি মেয়েদের উদ্দেশ্যে এটা বলো যে তাদেরকে ডিফেন্সের জন্য লড়াই করা উচিত অর্পিতা? তোমার কি মনে হয় যে ডিফেন্সের জন্য কি যারা নতুন মেয়েরা রয়েছে, যেমন নতুন ব্যাচে যারা মেয়েরা রয়েছে, ওরা অনেক সময় কনফিউজ হয়ে পড়ে যে আমি কি ডিফেন্স লাইনে যেতে পারবো? হাইট আছে, সবকিছু আছে, কিন্তু আমি কি পারবো? লোকে কি বলবে, কিভাবে স্ট্রাগল করব? মানে ওরা তো কাউকে দেখতে পায় না যে এরকম ভাবে করে কারা পেয়েছে, মানে ওরা কিভাবে লড়াইটা চালাবে? হ্যাঁ, আপনি অনেককে বলেছেন, আমাকে ফোন করতে, অনেকে ফোন করে। ওরা সবসময় একটা প্রবলেমই বলে যে আমাদের এখানে না সবাই ছেলে, মেয়ে নেই, যেতে পারি না, লজ্জা লাগে, এরকম বলে। আমি বলি লজ্জা পাওয়ার কি আছে, যে যা বলে বলবে, তুই শুধু যাবি, সেখানে গিয়ে দৌড়াবি, তোর কাজটুকুনি হয়ে গেলে চোখ বুঝে চলে আসবি। কে কি বললো কারোর কথায় কান দেওয়া দরকার নেই। আগে বলো যে তুমি কোন কোন এক্সামে কোয়ালিফাই করেছো, মানে হচ্ছে কটা এক্সামে তুমি কোয়ালিফাই করেছো, কি কি ভাবে করে আউট হয়ে, মানে কি কি ভাবে করে ব্যর্থ হয়েছো, আর প্রতিটা ব্যর্থ সময় তুমি কি কি ভাবলে? তোমার মনে আছে প্রথম যখন তুমি কোয়ালিফাই করেছিলে, লেডি কনস্টেবলে প্রথম কোয়ালিফাই করেছিলে? প্রথম যখন আমি এখানে পড়তে আসি ওইটাকে নিয়ে, লেডি কনস্টেবলের জন্য, কিছুদিন পড়ার পরে পিডিটা পাস করে যাই, কিন্তু মাঠে গিয়ে ফেল করি। তখন একটু ছোট ছিলাম, বাড়িতে বলতো একবার দিলে হবে না, ঠিক আছে পরের বার নেক্সট বার ট্রাই করবি। তখন বুঝতাম না। তারপর যখন নেক্সট করতে দিলাম আরপিএফেও পাস করি, সেখানে দৌড়টা পাস করতে পারি, কিন্তু হাই লং জাম্পে পারিনি আর কি। তারপরে আবার জেল পুলিশের দিই, সেটাতে হয় না। তারপর আবার আবগারিতে দিই, সেটাতেও হয়নি। না, কোন জায়গাতে জেল পুলিশে কোন পার্টে কি আটকেছে? জেল পুলিশে ওই 1 নম্বরের জন্য একটাই পরীক্ষা হতো, ওটাতে 1 নম্বরের জন্য ওটাতে হয়নি। আর আবগারিতে 2 নম্বরের জন্য হয়নি। ফাইনাল থেকে বাদ হয়েছে। তার মানে একাধিক এক্সামে হচ্ছে কনস্টেবলে দুবার, এবার নিয়ে দুবার হলো পাস করলাম। আগের বার করেছিলাম, মাঠে হয়নি, এবার করলাম, তো মাঠ এখনো বাকি আছে। তো হচ্ছে একাধিকবার, কিন্তু আর একাধিক এক্সামে কিন্তু দেখো হচ্ছে কোয়ালিফাই করেছে, কিন্তু মানে চূড়ান্ত যে সফলতাটা রয়েছে সেই জায়গা থেকে সামান্য কিছু নাম্বারের জন্য যখন পিছিয়ে মানে হচ্ছে ব্যর্থতাটা চলে এসছে, আর সেখান থেকে কিন্তু হার মানেনি। এটা কিন্তু বড় জিনিস। MICCর একটা বিশেষ গর্ব হচ্ছে অর্পিতা, শুধু আজকের জন্য নয়, সারাটা জীবন জুড়ে থেকে থাকবে। যতদিন MICC থাকবে, মানে হচ্ছে গর্ব হিসাবে সারাক্ষণ কিন্তু অর্পিতা থেকে থাকবে। আর বাবা মাও যে হচ্ছে বিশ্বাসটা রেখেছে ওর উপরে, কখনো মানে হচ্ছে অন্যরকম ভাবে প্রেশার করেনি, বারবার বলেছে তুই পড়ে যা মা, হচ্ছে তাদেরকেও বিশেষ ধন্যবাদ, প্রত্যেকজনকে বিশেষ ধন্যবাদ। মানে অর্পিতার হয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি, যারা পড়তে এসে যারা সাপোর্ট করেছো, বাইরের থেকে যারা সাপোর্ট করেছো, যারা মোটিভেট করেছো প্রতিনিয়ত,
তাদের প্রত্যেককে হচ্ছে ধন্যবাদ। আর আগামী সময়ে অর্পিতাই হতে চলেছে হচ্ছে তোমাদের মানে যারা নতুন ক্যান্ডিডেট আসতে চলেছ বা যারা দেখবে এই ভিডিও আগামী সময়, এই অর্পিতাই মোটিভেশনের একটা জায়গা হয়ে দাঁড়াবে বাকিদের কাছে। তাহলে আজকের সেশনে এই পর্যন্ত থাকছে। এরপরে হচ্ছে আরো কিছু সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাথে হচ্ছে কথা বলবো আমরা, আর তাদেরও জীবনে কিছু স্ট্রাগল আছে, তারাও কিভাবে সাকসেস হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। প্রণাম করে পাগল এরকম ভাবে। আচ্ছা একটু করি। এইটা একটা ছোট্ট গিফট থাকছে এমআইসিসির পক্ষ থেকে। ওর ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে বা কিছু হবে, এতে করে ওর পিতা হচ্ছে ডকুমেন্টসটা নিয়ে যাবে।